সুপ্রিয় শিক্ষার্থীরা, এমনকি ভাই বোনেরা, অনেকদিন ক্লাস নেই নাই। আমার অনেক স্টুডেন্টরা আমাকে মাঝে মাঝে বলে যে ক্লাস দিতে, কোচিং স্টুডেন্টরা। সো আজকে আবার ক্লাস নিয়ে আসছি। এখন আশা করি নিয়মিত ক্লাস দিব একদিন করে বলে। এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়। তো আজকে এই পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমি বেশ কিছু তথ্য সংরক্ষিত করি। যেমন কিছু চার্ট আছে পঞ্চম অধ্যায়। এই যে এরকম একটা চিত্র আছে, যেটা বলে স্টার্ট অথবা এন্ড। বাংলায় বললে শুরু এবং শেষ। এরকম একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকটা বলে ইনপুট এন্ড আউটপুট। সামান্তরিকে কি হবে? ইনপুট এবং আউটপুট, ঠিক আছে। এরপর এরকম একটা আয়তক্ষেত্র আছে, সরি আয়তক্ষেত্র, হ্যাঁ, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যেটাকে বলে আপনার প্রসেস, মানে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়া, বাংলা ইংলিশ মিলাই লিখতেছি, ঠিক আছে। এরপরে এই যে এরকম আছে, এটাকে বলে দিক নির্দেশক, নির্দেশক। তো ফার্স্টে বলি, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন যে ভালো হইতেছে নাকি মন্দ হইতেছে, ঠিক আছে। একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে উৎসাহ বাড়ে, ঠিক আছে। দিক নির্দেশক। এরপরে আছে আপনার এই যে এরকম একটা ডায়মন্ড আকৃতির, যেটা বলে আমরা রম্বস বলি অনেক সময়, এটা বলে সিদ্ধান্ত, সিদ্ধান্ত, ঠিক আছে। এরপরে এরকম একটা বৃত্ত আছে, এটা বলে বিরোধী, বিরোধী বা সংযোগ, ঠিক আছে। তো এই যে চিত্রগুলো 1 2 3 4 5 6, এই 6টা তথ্য দ্বারাই আমরা আমাদের পুরো পঞ্চম অধ্যায়টা শেষ করবো। আজকে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকে আশা করি সম্পূর্ণ অধ্যায়টা আমি মোটামুটি কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে এই অধ্যায়টা, এখন মনে করেন আমি তিনটি সংখ্যার যোগ নির্ণয় করব, তিনটি সংখ্যার যোগফল, ঠিক আছে, তিনটি সংখ্যার যোগফল। সো যদি আমি তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে এটা প্রচারটা কি হবে দেখেন। আজকে এরকম একটা চিত্র হবে, স্টার্ট। এই যে এই চিত্রটা দিলাম, দিয়ে শুরু করলাম আমি, ঠিক আছে। তো আমি এর চিহ্নটা নিচের দিকে দিই, আমি নিচের দিকে ব্যবহার করব। এরপরে মনে করেন আমি নিলাম ইনপুট, ইনপুট কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। মনে করেন তিনটা সংখ্যা হলো এক্স ওয়াই। আপনারা যা ইচ্ছা তাই নিতে পারেন, এম ওয়াই পি নিতে পারেন, যা ইচ্ছা। হ্যাঁ, আপনারা তিনটে ইনপুট নিন, ঠিক আছে। এই তিনটে ইনপুট আমি তিনটে চলক নিছি, ব্যবহারকারী যে কোনো মান বসাইতে পারে, ঠিক আছে। ব্যবহারকারী ইচ্ছা করলে এক্স এর মান 5, ওয়াই এর মান 10, জেড এর মান 20। আপনি ইচ্ছা করলে এক্স এর মান 10, ওয়াই এর মান 5, জেড এর মান 3 ইত্যাদি ব্যবহার করে তিনটে সংখ্যা যোগ করতে পারেন, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, আমি প্রসেস করব সরাসরি। এই যে প্রসেস, তো আমি তো যোগফল নির্ণয় করবো, তো যোগফল ইকুয়াল সাম লিখলাম। সাম এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা যোগ করবো, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস তিনটে সংখ্যা যোগ, ঠিক আছে। এখন আমার যোগ করা শেষ, এখন আমি ফলাফল নিব। তো ফলাফল নেওয়ার জন্য আবার কি, এই যে এটা ইনপুট দেয়, আবার এটা কি দেয়? আউটপুট দেয়। এই যে ইনপুট দিলাম, আর এই যে ইনপুট এক্স ওয়াই, এটা আউটপুট দেয়। আউটপুটের জন্য আমি আবার এই সামান্তরিকটা ব্যবহার করব, ঠিক আছে। যেমন প্রিন্ট। এখন আউটপুট হিসেবে কি আসবে? এক্স ওয়াই জেড আসবে নাকি যোগফল আসবে? অবশ্যই যোগফল আসবে, তাহলে এখানে লিখবো সাম, প্রিন্ট সাম। শেষ না আউটপুট নেওয়া, তখন ইন করে দেবো, শেষ করে দেবো। তো শেষ কেটা করে ওই যে ডিম্বাকৃতির যে চিত্রটা আছে, এটা ইন করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমার তিনটি সংখ্যার যোগফল হয়ে গেছে। তো এরকম রিলেটেড কি কি থাকে? তিনটি সংখ্যার যোগফল থাকে, অ্যালগরিদম থাকে, সি প্রোগ্রাম থাকে। তো আমি সবটাই পাশাপাশি লিখে পরে আপনারা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। বুঝাই দিচ্ছি, আমি একটু এটা শর্ট করে এদিক দিয়ে নিয়ে পরে আমি ওই লিখতেছি, হ্যাঁ একটু।
আমি একটু ছোট করেই এক পাশ লিখে নিলাম টেন সাম এন, ঠিক আছে। এখন আমি এটা অ্যালগরিদম লিখবো। অ্যালগরিদমটা কি, আমি মূলত অ্যালগরিদমটা বুঝাই। আমরা নবম দশম শ্রেণীতে সম্পাদ্য করছি। এর আগে বলি, আপনাদের যারা ছোট ভাই বোন আছে বা জুনিয়র আছে, ওদেরকে আপনারা নবম দশম শ্রেণী গণিতের জন্য বা ভ্যারাইটিস ক্লাসের জন্য ইডুবর শামীম শামীম এই চ্যানেলটাতে আপনারা ইডিইউ ইডিইউ বিইউআরসি, ঠিক আছে, ইডুবর শামীম এই চ্যানেলটাতে আপনারা সার্চ করতে বলবেন। ঠিক আছে, ওই চ্যানেলটার মধ্যে আমি নবম দশম শ্রেণী এক একটা ক্লাস খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি, যে আশা করি এটা করার পরে কোনো প্রাইভেট টিউশনের কোনো কিছু দরকার নাই, আপনি এক ক্লাসে যথেষ্ট এটা করা যায়। বিস্তারিত ভাঙ্গে ভাঙ্গে বুঝাইছি। আর শামীম আইসিটি ল্যাবে আমরা আইসিটি ক্লাস সমাধান করতেছি, ঠিক আছে। সো দেখেন, আমরা একটা কাজ করব, যে এটা অ্যালগরিদম লিখবে। অ্যালগরিদম মানে কি, এই যে নবম দশম শ্রেণীতে আমরা সম্পাদ্য করছি না, সম্পাদ্যর যে বিবরণগুলো লিখতাম, ঠিক আছে, ওই বিবরণগুলোকে বলে আপনার অ্যালগরিদম, ঠিক আছে। তো আমি এটা বিবরণ লিখবো। বিবরণ লেখার জন্য দেখেন প্রথমে কি আছে, ধাপ ওয়ান। ধাপ ওয়ান, এই যে এটা আমি প্রথম ধাপটা শুরু করলাম। ধাপ ওয়ানে কি করছি, স্টার্ট। আপনারা বাংলায় লিখবেন, ঠিক আছে, তাহলে সহজ হবে। শুরু করি, ঠিক আছে। এরপরে ধাপ টু, ধাপ টু ইনপুট নিচ্ছে না, লিখবেন ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড এর মান নেই, মান নেই। আচ্ছা একটু দেখেন, যদি এক্স ওয়াই জেড না থেকে এম এন পি থাকতো, তাহলে আমি লিখতাম এম এন পি এর মান নেই। এবিসি থাকলে এবিসি এর মান নেই, ঠিক আছে। এরপরে ধাপ তিন, এই যে ধাপ তিন, এটা আপনারা আবার এরও চিহ্ন ব্যবহার করবেন না, আপনারা নিচে নিচে লিখবেন ধাপ তিন। ধাপ তিন, ধাপ তিনে কি করছি দেখেন, সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জাস্ট এটা লিখে দিবেন। সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করতে, নির্ণয়, ঠিক আছে, ধাপ তিন। আচ্ছা এরপরে প্রিন্ট সাম, আমি ধাপ তিন চারে চলে আসছি নাকি, ধাপ চার, এই যে এটা ধাপ চার। ধাপ চার, ফলাফল নিই। প্রিন্ট সাম মানে কি, আমি ফলাফল নিচ্ছি, তাহলে আমি লিখবো ফলাফল নিই, ফলাফল নেই, ঠিক আছে। আচ্ছা ধাপ পাঁচে কি করছি, শেষ করছি, তাহলে আমি ধাপ পাঁচ, পাঁচ শেষ করি। ধাপ পাঁচে কি করি, শেষ করি, ক্লিয়ার। এই যে দেখেন আমি যে অ্যালগরিদম লিখলাম, এটা কি একদম একটা সম্পূর্ণ বিবরণ, ঠিক আছে। আপনাদের দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, এটা বিবরণ, ঠিক আছে। আমি ধাপ পাঁচে শেষ করছি। এখন দেখেন, যদি আপনারা এটা সি প্রোগ্রাম লিখতে চান, তাহলে আমি ফার্স্টে সি প্রোগ্রামের কাহিনীটা বলি। আপনারা সি প্রোগ্রাম লেখার জন্য ফার্স্টে লিখবেন হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টুডিও ডট এইচ, অথবা আপনারা ইনক্লুড হ্যাশ ইনক্লুড পনিও ডট এইচ দিতে পারেন। আপনারা চাইলে পনিও ডট এইচ দ্বারা করতে পারেন, অথবা স্টুডিও ডট এইচ দ্বারা করতে পারেন, ঠিক আছে। এটা হলো একটা লাইব্রেরি ফাংশন। যেমন আমি আপনাদের একটু বোঝাই। মনে করেন আপনি চা তৈরি করবেন, তো চা তৈরি করার জন্য আপনার কোথায় যেতে হবে, অবশ্যই রান্না করে যেতে হবে। মনে করেন আপনি রান্না করবেন, তাহলে কোথায় যেতে হবে, রান্না করে যেতে হবে। আপনি মনে করেন একটা ম্যাথ সমাধান করবেন, একটা অঙ্কের সমাধান করবেন, ওটার জন্য আপনার ক্যালকুলেটর প্রয়োজন, ঠিক আছে। একটা হিসাব করার জন্য একটা ক্যালকুলেটর প্রয়োজন। আবার মনে করেন আপনি বই পড়বেন, তাহলে বই পড়ার জন্য আপনার লাইব্রেরিতে যাওয়া লাগবে। তার মানে আমরা বলতেছি যে এক একটা কাজ করার জন্য এক একটা নির্দিষ্ট ঠিকানা আছে, একটা নির্দিষ্ট স্থান আছে। সেম ভাবে আপনার এই ফ্লোচার্ট তৈরি করার জন্য, সি প্রোগ্রাম তৈরি করার জন্য আপনার দুইটা অপশন আছে। একটা হলো হ্যাশ ইনপুট stdio ডট এইচ, আর একটা হলো হ্যাশ ইনপুট conio ডট এইচ, ঠিক আছে। তা আমি সবসময় এটাই দিয়ে করি, stdio ডট এইচ দ্বারা। আমি আমার স্টুডেন্টদেরও stdio ডট এইচ ইউজ করতে বলি। তো আপনার stdio ডট এইচ নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এনে লিখবেন মেইন ফাংশন, মেইন ফাংশন রান করবেন, ঠিক আছে। এরপরে লিখবেন সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার প্রোগ্রাম শুরু করবেন। শুরু করার পরে আপনার দেখতে হবে যে আমি যে সি প্রোগ্রামটা করব, এই সি প্রোগ্রামটার জন্য টাইপ আছে, এই যে এক্স ওয়াই জেড এর মানগুলো কি আসবে। মান মূলত দুই প্রকৃতির আসতে পারে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। একটি কি, একটি পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ। যেমন আপনার মনে করেন মানটা যদি এরকম থাকে 3/2, 4/6, 5/7, এরকম যদি থাকে, এটাকে বলে ভগ্নাংশ, কি বলে, ভগ্নাংশ। অথবা আপনার যদি এরকম থাকে 3.5,
6.5, 7.9 যদি পয়েন্টে থাকে অথবা এরকম ভাগ আকারে থাকে তাহলে ভগ্নাংশ। আর ভগ্নাংশের জন্য আপনার লিখতে হবে প্লট। কি লিখতে হবে? প্লট। আর প্লট যদি লেখেন তাহলে প্লটের প্রতিনিধিত্ব করে কম্পিউটারে প্লটের প্রতিনিধিত্ব করে পার্সেন্ট এফ। কি করে? পার্সেন্ট এফ। মনে থাকবে, প্লটকে প্রতিনিধিত্ব করে পার্সেন্ট এফ। ঠিক আছে? আর যদি আপনার এরকম হয় যে না এটা আবার পূর্ণ সংখ্যা হবে, যেমন আমরা পূর্ণ সংখ্যা বীজগণিতের একটা অধ্যায় জেড ফাংশনে পড়ছি, পূর্ণ সংখ্যা জেড দ্বারা প্রকাশ করে। ঠিক আছে? ওই জেডে দেওয়া আছে পূর্ণ সংখ্যা মানে কি প্লাস মাইনাস মিলে যে মানগুলো আছে তাকে বলে পূর্ণ সংখ্যা। যেমন এরকম যদি হয়, মনে করেন 0, 1, 2, 3, 4, তারপরে -1, -2, -3 এরকম যদি হয়, অথবা যে কোনো একটা হতে পারে। যেমন মনে করেন আমি লিখলাম 506 বা 56, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। আমি লিখলাম -6, 5, এটা একটা পূর্ণ সংখ্যা। তো যদি প্লাস মাইনাস মিলায় বা প্লাসের হইতে পারে মাইনাসের আলাদা আলাদা হইতে পারে, আবার প্লাস মাইনাস মিলায় হইতে পারে, তাহলে কি হবে? পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাকে প্রতিনিধিত্ব করে ইন্টেজার। ইন্টেজার ইন্টেজারের সংক্ষিপ্ত রূপ দিবেন INT। ঠিক আছে? আর ইন্টেজারের জন্য কম্পিউটারে প্রতিনিধিত্ব করে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি, এইটুকু মনে রাখবেন আপনারা, একটু নোট করে নেবেন। ঠিক আছে? যে পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার আসবে এবং পার্সেন্ট ডি আসবে, কিন্তু ভগ্নাংশের জন্য প্লট আসবে এবং পার্সেন্ট অ্যাপ আসবে। আচ্ছা, এখন মনে করেন আমি এই যে সি প্রোগ্রামটা, এই যে প্রচারটা তৈরি করছি, এই প্রচারটা মনে করেন আমি আপনার ইন্টিজার দিয়ে করবো। ঠিক আছে? তো আমি এটার জন্য একটা সি প্রোগ্রাম লিখি, আমি এটা মুছে দিই, একটা সি প্রোগ্রাম লিখি। তো সি প্রোগ্রামটা কি হবে, আমি একটু পাশাপাশি লিখতেছি, লেখাটা হয়তো একটু ছোট হইতেছে, আপনারা একটু চাইলে জুম করে দেখবেন ভিডিওটা। ঠিক আছে? একটু ছোট হইতেছে, আপনারা চাইলে একটু জুম করে দেখবেন। আমি আর একটু জুম করে দিই। ঠিক আছে? এখন আমি এটা ধরেন সি প্রোগ্রাম লিখবো। তো সি প্রোগ্রাম লেখার জন্য সি প্রোগ্রামটা আমি এখানে লিখি। আমি প্রথমে নিলাম হ্যাশ ইনক্লুড studio.h। এটা কেন পাশাপাশি লিখতেছি জানেন? আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের একটা এই প্রচার দিয়ে শব্দ শেষ করতে। ঠিক আছে? একটু ওয়েট করেন। হ্যাশ ইনক্লুড studio.h। এরপরে আপনার লিখবেন যে আমি যেহেতু ইন্টিজার নিব, তাহলে লিখবো এখানে মেইন ফাংশন রান করব, মেইন ফাংশন রান, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর ইন্টিজার ইন্টিজার। এখন আপনার ফার্স্টে ইনপুট কি নিয়ে নিতে হবে, কি নিতে হবে? ইনপুট কি? আপনার ফার্স্টে ইনপুট নিয়ে নিবেন। ইনপুট কি? এক্স ওয়াই জেড। এই যে এক্স ওয়াই জেড ইনপুট, তাহলে আমি এই যে ফার্স্টে এক্স ওয়াই জেড, এরপরে আপনি এনে দিবেন আউটপুট। আপনি আউটপুট কি চাইতেছেন? যোগফল নির্ণয় করতেছেন, তাহলে আউটপুট হলো সাম। তো এখানে দিয়ে দিবেন সাম। সাম দিয়ে একটা সেমিকোলন দিবেন। সাম দেওয়ার পরে কি দিবেন? একটা সেমিকোলন। ঠিক আছে? সাম দেওয়ার পরে একটা সেমিকোলন দিবেন। ঠিক আছে? তো সেমিকোলন দেওয়ার পরে এখন আপনি কি করবেন? এই যে দাব, এই যে দাব কোথায় আসবে, আমি কিন্তু এই যে স্টার্টটা করছি, এই পর্যন্ত স্টার্ট করলাম। ঠিক আছে? এই পর্যন্ত আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখন আমি ইনপুট নিব। ইনপুট আমরা কম্পিউটারে কিভাবে দেই? আমরা কম্পিউটারে কিন্তু ইনপুট দিই প্রিন্ট করে। কিবোর্ডে প্রিন্ট বলেন, প্রিন্ট করে আমরা কম্পিউটারে ইনপুট দিই। আবার কম্পিউটারে আমরা প্রিন্টারের সাহায্যে আউটপুট দিই। তাহলে কম্পিউটারে আমরা আউটপুট দিয়ে প্রিন্ট করে, আমরাও কম্পিউটারে ইনপুট দিয়ে কি প্রিন্ট করি। তাহলে যার কারণে আমি এনে লিখবো প্রিন্ট অ্যাপ। প্রিন্ট অ্যাপ লেখার পরে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ ইনপুট ক্যাটাগরি এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড এম এন পি আরো অনেকগুলো থাকবে, তাহলে আপনারা যা আছে তাই লিখে দেবেন। আমি লিখলাম এক্স ওয়াই জেড, ইনভাইটেড কমা দিয়ে আটকে দেবেন। এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। আমি কি করলাম? এক্স ওয়াই জেড এর মান প্রবেশ করালাম। সো এক্স ওয়াই জেড এর মান প্রবেশ করানোর পরে আমি লিখবো স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপ কি লিখবো? স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপ দেওয়ার পরে আমি এখানে আমার দেখতে হবে যে এনে কি নিচ্ছি? আমি ইন্টিজার নিচ্ছি। তো আমি একটু আগে বলছিলাম যে ইন্টিজার টাইপের ডেটার পার্সেন্টেজ প্রতিনিধিত্ব করে, যার কারণে আমি এনে কয়টা ইনপুট আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটার জন্য তিনটা পার্সেন্ট নিয়ে আসবো। পার্সেন্টে পার্সেন্টে পার্সেন্টে। ঠিক আছে? এই কমাটি দিবেন না, হ্যাঁ, কমাটি দিবেন না। যদি ইনপুট 4টা থাকতো তাহলে আমি 4টা পার্সেন্ট দিয়ে আসতাম। যদি ইনপুট 5টা থাকতো আমি 5টা পার্সেন্ট দিয়ে আনতাম। যদি ইনপুট 10টা থাকতো আমি 10টা পার্সেন্ট দিয়ে আনতাম। যেহেতু ইনপুট 3টা আছে, তাহলে আমি কি আনলাম? 3টা পার্সেন্ট আনার পরে
এখানে একটা কমা দিবেন, দেওয়ার পরে লিখবেন এন্ড, এন্ডটা এইভাবে লিখবেন, এভাবে কিন্তু একটা এন্ড আছে, আমি ভালো করে লিখতে পারি না, হ্যাঁ, আপনারা এটা লিখে নেবেন, এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড, ঠিক আছে, এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড, যেহেতু আমার তিনটে সংখ্যা তাহলে আমি এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড নিলাম, ঠিক আছে। তো এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড নেওয়ার পরে আমি কি করব, এখানে আমি একটা কাজ করব, এখন আমি কম্পিউটার স্ক্যান করছে, কম্পিউটার স্ক্যান করে বুঝতে পারছে যে আমি কি দিছি, ইন্টিজার টাইপের ডেটা দিছি, যেহেতু পার্সেন্ট দিছি, ইন্টিজার টাইপের ডেটা ইনপুট দিলাম। এখন আমার কম্পিউটার কি করবে, ফলাফল দেবে, সে ফলাফল দেবে। এখন ফলাফলটা যে আমি নিব কম্পিউটারের কাছ থেকে, কম্পিউটারে আমার একটা দিক নির্দেশনা দিতে হবে যে এই ভিত্তিতে আমার ফলাফল দেন বা এই ভিত্তিতে আমাকে ফলাফল দাও। তা আমি কি নির্ণয় করতে চাইতেছি, এই যে সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করতে চাইতেছি, যার কারণে লিখে দিব একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। কম্পিউটারে বলবো যে সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে আমার এই তিনটে সংখ্যা যোগ করে দাও। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করব। তো ক্লোজ করার পরে এটা তথ্য দেওয়ার পরে কম্পিউটার আমার কি দেবে, ফলাফল দেবে। তো ফলাফল দেওয়ার জন্য আবার দেখুন কম্পিউটার কি করতেছে, প্রিন্ট করে ফলাফল দিতেছে, প্রিন্ট সাম দিতেছে। সো এখানে লিখবো যে প্রিন্টেড, প্রিন্টেড ইনি কয়টা পার্সেন্ট আছে, 3টা পার্সেন্ট আছে, যে কয়টা পার্সেন্ট থাক, 4টা 5টা 6টা 10টা 11টা 12টা 50টা যাই থাক বা একটা থাক, একটাই আসবে, সবসময় একটা আসবে, একটা পার্সেন্ট দিয়ে আসবে, তোমাদের আউটপুট আসবে। আউটপুট কি, ওই যে আউটপুট সাম, এখানে চলে আসবে সাম, আউটপুট সাম। হ্যাঁ, এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম না, এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে একটু গেটস বা রিটার্ন, আমি রিটার্ন লিখি, হ্যাঁ, হ্যাঁ রিটার্ন একটা 5 ব্র্যাকেট দিবেন, রিটার্ন দিয়ে একটা 5 ব্র্যাকেট দিবেন, মানে এখানে ফলাফলটা আপনার শো করবে। আমি পাশাপাশি তিনটা লেখার কারণ কি, কারণ আমি এই তিনটের ভিতরে আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ টপিকসটা বোঝাই দিতে, ঠিক আছে। সো দেখেন আমি এটা আপাতত মুছে দিই, মুছে দিয়ে একটু প্রচারটা বড় করি, হ্যাঁ। আমার প্রচারটা কি ছিল জানি, এরকম ছিল, স্টার্ট, এরপরে কিনেছিলাম ইনপুট এক্স ওয়াই জেড, তারপর কি করছিলাম, প্রসেস করছিলাম না, সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপরে কি করছিলাম, আমি আবার ফলাফল নিয়েছিলাম, হ্যাঁ প্রিন্ট সাম, তারপরে কি করছিলাম আমি, এই যে এন্ড করছিলাম, মনে আছে, এন্ড করছিলাম, বুঝছেন। তো এই যে এন্ড করছি, এখন দেখেন আমি আরেকটু অ্যালগরিদমটা একটু বড় করে লিখলাম, এখন আপনাদের ক্লিয়ার হবে। তো আমার পাঁচটি কি ছিল, তিনটি সংখ্যার যোগফল, যখন আমি তিনটি সংখ্যার যোগফল করছি, ঠিক আছে। এখন মনে করেন আমার এই তিনটি সংখ্যার যোগফল না দিয়ে বললো যে তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে বললো। সো যদি গড় নির্ণয় করতে পারে, তাহলে আমরা তিনটি সংখ্যার গড় কেমনে মনে করবো, মনে করেন তিনটে সংখ্যা কি, এক্স ওয়াই জেড। তো এই যে এক্স ওয়াই জেড তিনটে সংখ্যার গড় নির্ণয় করবো, গড়ের সূত্র কি হবে, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ কত, 3। তার মানে তিনটে সংখ্যাটা যোগ করে তিনটে ভাগ করলে হয়ে যেতেছে আমার এক্স ওয়াই জেড হয়ে যাইতেছে। এই সমস্যাটা এই আলোকে সমাধান হবে, যার কারণে আমি এখানে দেখাই দিব। তো আমি এই তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমি জাস্ট এখানে কি করতাম, এই যে স্টার্ট ইনপুট এক্স ওয়াই জেড ইনপুট নিলাম, ঠিক আছে। এই যে সামের জায়গাতে লিখবো গড়, যেহেতু গড় এভারেজ লিখবো, এ বি জি, এভারেজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3। আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে ভাগ করবো কত দ্বারা, 3 দ্বারা, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, ঠিক আছে, গড় কিন্তু হয়ে গেছে। আর প্রিন্ট সামের জায়গায় কি লিখবো, প্রিন্ট এভারেজ লিখবো, এ বি জি সংক্ষেপে এভারেজ লিখলাম, প্রিন্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন অ্যালগরিদমে কি হবে। প্রথমে শুরু করি, ঠিক আছে। এরপরে ধাপ 2 ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড নেই বা এক্স ওয়াই জেড এর মান নেই, একই কথা। ধাপ 3 জাস্ট চেঞ্জ হবে, সাম ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নির্ণয় করি না, এখানে লিখবো এভারেজ ইজ ইকুয়াল, এই যে এ এভারেজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 নির্ণয়। তিনটি সংখ্যার গড়, যদি বলে চারটি সংখ্যার গড়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস আরেকটা মনে করেন এম, তাহলে চারটে সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করে দিন, ঠিক আছে। আর ফলাফল নেই, শেষ করি, শেষ, আর কোনো কাহিনী নেই, ঠিক আছে। এখন যদি আপনার সি প্রোগ্রাম তৈরি করতে বলি, তাহলে আমার এটা যা আছে তাই থাকবে, ইনক্লুড stdio.h মেইন ফাংশন ইন্টিজার এক্স ওয়াই জেড সাম। আমি একটু পরে প্লটেরটা দেখাবো, চিন্তা নেই না, ঠিক আছে। সাম দিলাম, দেওয়ার পরে এখানে সামের জায়গাতে আমি কি দিব, আমি তো এভারেজ নির্ণয় করতে চাইতেছি, আউটপুট
তাহলে আমি না আউটপুট লিখবো অ্যাভারেজ, আউটপুট লিখবো অ্যাভারেজ, ঠিক আছে। এরপরে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, যা আছে তা ঠিক থাকবে। যদি আপনার সংখ্যা তিনটে এক্স ওয়াই জেড থাকে আপনি এক্স ওয়াই জেড লিখবেন, যদি এম ওয়ান পি থাকে এম এন পি লিখবেন, ঠিক আছে, যা আছে তাই লিখবেন। লেখার পরে এখানে স্ক্যান করবে কম্পিউটার, স্ক্যান করে লিখবেন পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ, যেহেতু তিনটে সংখ্যা তিনটে পার্সেন্টেজ, ঠিক আছে। কমা দিবেন না, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবেন, দেওয়ার পরে লিখবেন এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট নেবেন, নিয়ে একটা শর্ত দিবেন। শর্তটা কি? এই যে এভারেজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। হ্যাঁ, এই যে এভারেজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, আপনার জাস্ট এখানে লিখবেন যে সামের জায়গাতে লিখবেন এভারেজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, ঠিক আছে। এরপরে প্রিন্ট এফ পার্সেন্টেজ এন্ড এভারেজ কি চলে আসবে এখানে এ বি জি। সো আমি আপনাদের বারবার বলবো, এই যে পরিশ্রম করতেছি আপনাদের জন্য করতেছি, আসলে আমি অনেক স্টুডেন্ট পড়াই, ওরা ওদেরকেও পড়াই, ঠিক আছে, যার ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা যদি শিক্ষামূলক আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের বিষয়টা শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটা দ্বারা উপকৃত হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন আমি গড় নির্ণয় করলাম, যোগফল নির্ণয় করলাম। এখন মনে করেন আমি গুণফল নির্ণয় করবো, তিনটি সংখ্যার গুণ করবো। তো তিনটি সংখ্যা মনে করেন এক্স ওয়াই জেড, আমি কি করবো? গুণ। তো তিনটি সংখ্যা গুণ করলে কি হবে একটু দেখেন তো, একটু চিন্তা করে দেখেন, এই যে এক্স গুণ ওয়াই গুণ জেড, জাস্ট এটুকু চেঞ্জ হবে। তাহলে এর চেঞ্জটা কি করবো? স্টার্ট ইনপুট এক্স ওয়াই জেড, ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে যাবে। এভারেজের জায়গা কি হয়ে যাবে? আমি গুণফলটা সাম দ্বারা প্রকাশ করতে পারি, সাম ইজ ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তো অবশ্যই ইন্টুটা আমরা স্টার আকারে দিবেন, ইন্টুটা কি দিবেন? স্টার আকারে, কারণ কম্পিউটার ইন্টু হিসেবে স্টার দেয়, হ্যাঁ বুঝে, ঠিক আছে। এরপরে দেখেন প্রিন্ট এভারেজের জায়গা কি হবে? সাম হবে, সাম ইন্ট, ঠিক আছে, বাকি যা আছে ঠিক। এখানে চেঞ্জ হবে শুধু খালি এই যে এভারেজটা, এভারেজ জায়গা কি হবে? সাম ইজ ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, ফলাফল শেষ করি, ঠিক আছে। এখানে জাস্ট এইটুকুই হবে যে এক্স ওয়াই জেড নিলাম, আমি এভারেজের জায়গা কি দিব? সাম দিব, সাম দিব, এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। আমি যদি এক্স ওয়াই জেড নিচ্ছি এক্স ওয়াই জেড, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, পার্সেন্টেজ 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 এক্স ওয়াই জেড, জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? সাম ইজ ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, আর কিচ্ছু না, প্রিন্টেড পার্সেন্টেজ। ভিডিওটা হোল্ড করবেন না, দেখবেন, আমি আশা করি সম্পূর্ণ কাহিনীটা তুলে ধরতে একটা ক্লাসে আপনারা এখান থেকে পুরো একটা 10 মার্ক পাই যেতে পারেন, ঠিক আছে, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। এখন দেখেন আমরা তিনটি সংখ্যার গুণ করলাম। এখন মনে করেন আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবেন। কি নির্ণয় করবেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একই কাহিনী, ঠিক আছে, একই কাহিনী, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করেন আয়তক্ষেত্রে আমরা কি করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি, দৈর্ঘ্যটা এ ধরি, প্রস্থটা বি ধরি, তাহলে আমি ইনপুট দুটো এ বি ধরলাম, এ একটা ইনপুট বি একটা ইনপুট, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? এ ইনটু বি, এ ইনটু বি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে আমি নিলাম কি এ ইনটু বি, জাস্ট এখানে বসায় দেব, এই যে এখানে বসায় দেব, আপনার ইনপুট একটু চেঞ্জ হয়ে যাবে, এক্স ওয়াই জায়গায় জেডের জায়গায় কি হবে? ইনপুট এ বি, এখানে সামের জায়গা হবে ক্ষেত্রফল, এভারেজ দিই, সরি, ক্ষেত্রফলের ক্ষেত্রে এরিয়া দিবেন, এরিয়া ইজ ইকুয়াল, এরিয়া ইজ ইকুয়াল কি লিখবেন? এ বি, এ ইন্টু বি, এ ইন্টু বি, প্রিন্ট সামের জায়গা কি হবে? এরিয়া, এরিয়া ইন্ট, ঠিক আছে। এই যে এখানে খালি চেঞ্জ হবে, এই যে ইনপুট ইনপুট করি, যোগ করি, ঠিক আছে, শুরু করি, এবং এখানে কি হবে? ইনপুট এক্স ওয়াই জেড এর জায়গা কি হবে? এ বি, আর এখানে সাম এক্স ওয়াই জেড এর জায়গা কি হবে? এরিয়া ইজ ইকুয়াল, এরিয়া ইজ ইকুয়াল এ ইন্টু বি, ফলাফল নিয়ে শেষ করে, ঠিক আছে, আর কোনো কাজ নাই। এখন আমি যদি এখানে কাজ করতে চাই, তাহলে জাস্ট যা আছে তাই রাখবো। এখানে আমি মনে করব যে এ বি, আউটপুট সামের জায়গা কি হবে? এরিয়া, এরিয়া হবে, ঠিক আছে। তো প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, জেড এর পরিবর্তে কি হবে? এ বি, এ বি, স্ক্যানে পার্সেন্টেজ তিনটা আছে, আমার তো এখন ইনপুট দুইটা, তাহলে আমি একটা পার্সেন্টেজ মুছে দিই, মনে করি দুইটা, আর এন
এক্স ওয়াই জেড এর জায়গায় এন্ড এ এন্ড বি দিয়ে দিলাম, ঠিক আছে, এন্ড এ এন্ড বি দিয়ে দিলাম। তারপরে সাম, এই যে এটা চেঞ্জ করে আমি কি করব, এখানে এরিয়া ইজ ইকুয়াল এ ইনটু বি দিব, জাস্ট এটুকুই। প্রিন্টএফ পার্সেন্টে এভারেজের জায়গায় কি হবে, এই যে ফলাফল এরিয়া হবে, বাকি যা আছে সব। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেন, বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে একটু দেখেন। সো বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, পাই আর স্কয়ার, ঠিক আছে, পাই আর স্কয়ার। জাস্ট খালি সূত্রের কাজ করব। আমি কি করব, এখানে যে স্টার্ট ইনপুট এব এর জায়গা কি দিব, এনে দেখেন পাই আর স্কয়ার মানে কি, একটা হলো পাই আর একটা হলো আর। আর স্কয়ার মানে কি, আমি আর স্কয়ার ইজ ইকুয়াল টু আর ইনটু আর, ঠিক আছে। আমি তো একটা আর এর মান নিলে আর স্কয়ার নির্ণয় করতে পারতেছি। আমার ইনপুট এ বি জায়গা কি হবে, একটা হবে পাই, পাইটা কিন্তু উল্টা লেখা যায়, আর একটা হবে কি আর, ঠিক আছে। এখানে এরিয়াই থাকবে, ক্ষেত্রফল যেহেতু এরিয়া, এখানে হবে পাই আর কি আর, পাই আর, ঠিক আছে। প্রিন্ট এরিয়া ইন্ট, শেষ, আর কিছু না, ঠিক আছে। সরি, এখানে পাই আর না, এখানে সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি, পাই আর স্কয়ার। এখানে লিখবেন এই যে পাই ইনটু আর ইনটু আর। কেন আর ইনটু আর লিখছি একটু দেখেন। এই যে পাই আর স্কয়ার সমান কি, পাই আর স্কয়ার সমান আমি লিখতে পারি পাই এর সাথে আর তো গুণ, লিখতে পারি যে পাই ইনটু আর স্কয়ার মানে কি দুইটা আর, আর ইনটু এই যে সূত্রটা, জাস্ট এটা এখানে বসাই দিলাম, বসাই দিলে প্রিন্ট এরিয়া আসবে, ইন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, আর একটু কাহিনী হলো অ্যালগরিদমে কি চেঞ্জ করবেন। অ্যালগরিদমে চেঞ্জ হবে, এটা তো শুরু করি না, শুরু করি। অ্যালগরিদমে কি হবে, ইনপুট এ বির পরিবর্তে হবে পাই আর, হ্যাঁ, এরিয়া যোগান, এখানে কি হবে পাই ইনটু আর ইনটু আর। স্কোয়ার দিব না, স্কোয়ার না দিকে আর ইনটু আর দিব, ঠিক আছে। ফলাফল শেষ করি, এখানে চেঞ্জ হবে কি, ইনপুট এ বির জায়গায় কি হবে পাই আর, পাই আর, এখানে এই হবে পাই আর, ঠিক আছে। পার্সেন্টি এ এর পরিবর্তে কি হবে পাই, আর বির পরিবর্তে কি হবে আর, ঠিক আছে। এরিয়া ইজ ইকুয়াল ইন হবে পাই আর, পাই ইনটু আর ইনটু আর, জাস্ট কাহিনী শেষ, আপনাদের ফলাফল হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এই এই রিলেটেড যে কাহিনীগুলো আছে, কাহিনীগুলো আপনারা অ্যালগরিদম সে প্রোগ্রাম লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব একটু কঠিন পর্যায়ে, যেখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করে। সো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যাটা আমি একটু দেখাবো। আপনারা অবশ্যই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি যে সি প্রোগ্রাম নিয়ে কোনো ডাউট হবে না। সি প্রোগ্রামের 10 মার্ক আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন আর নোট করেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তিনটি সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যা নির্ণয় করতে চাই, এরকম আছে। এরপরে আছে আপনার যে লিপ ইয়ার বছর, এরপরে আছে আপনার এই যে একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য, এরপরে আছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। হ্যাঁ, এই যে কাহিনীগুলো আছে, ওই কাহিনীগুলো আমি জাস্ট, এরপরে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট, ফারেনহাইটকে সেন্টিগ্রেড, জাস্ট এটুকু একটা ভিডিওতে একটা টপিকস দিয়ে আলোচনা করে দেবো, শেষ, ঠিক আছে। তো মনে করেন আমি ফার্স্টে নির্ণয় করলাম তিনটি সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। তো দেখেন তিনটি সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা এটা নির্ণয় করবো। মনে করেন আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করি। মনে করেন আমি তিনটে সংখ্যা নিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন আপনার ইচ্ছা করলে এমএনপি নিতে পারেন, এবিসি নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি যদি প্রশ্ন করি, বলেন তো এখানে বড় সংখ্যা কোনটা, আমি কি বলতে পারবো যে এক্স প্রথমে আছে, দিকে এক্স বড়, ওয়াই ছোট, আবার জেড আরো ছোট? এটা বলার কোনো স্কোপ নাই। কেন নাই? কারণ আমি একটা ফ্লোচার্ট তৈরি করে দিব, আমি একটা সি প্রোগ্রাম তৈরি করে দিব। ওই সি প্রোগ্রামটা ব্যবহার করবে বিভিন্ন মানুষ, পৃথিবীর বিভিন্ন মানুষ ব্যবহার করবে বিভিন্ন প্রান্ত থেকে। যদি বিভিন্ন মানুষ ব্যবহার করে, বিভিন্ন মানুষ তো বিভিন্ন মান ধরতে পারে। এখন মনে করেন একজন ধরলো এর মান 10, ও এর মান 5, জেড এর মান 2। তার ক্ষেত্রে মনে করেন যে এম,
এম ব্যক্তিরা এর মান 10 বসাইলো, ওয়াই এর মান 5 বসাইলো, জেড এর মান 2 বসাইলো। এম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই 10 বড় সংখ্যা, ঠিক আছে। এখন মনে করেন এন আছে, এন এন ব্যক্তি কি করলো, সে এক্স এর মান 5 ধরলো, ওয়াই এর মান 20 ধরলো, জেড এর মান 10 ধরলো। সো দেখেন এখন এন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ওয়াই বড় সংখ্যা হইতেছে, ঠিক আছে। এখন মনে করেন কিউ একজন ব্যক্তি আছে, কিউ কিউ কে করলো, যে এক্স এর মান 6 ধরলো, ওয়াই এর মান 20 ধরলো, 20 রাখলো, আর জেড এর মান মনে করেন 50 ধরে নিল। এখন কিন্তু তার ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে জেড বড় সংখ্যা হতেছে। তার মানে আমি এটুকু বুঝতে পারলাম যে আমি স্পেসিফিক্যালি কোন সংখ্যাকে বড় সংখ্যা ধরতে পারি না, বলতে পারি না। প্রজেক্টটা আমার এইভাবে তৈরি করতে হবে, সি প্রোগ্রামটা আমার এভাবে তৈরি করতে হবে যেখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হবে, তিনটাই বড় সংখ্যা হবে, ঠিক আছে। তিনটা পল বের করতে হবে, এক্স বড় সংখ্যা, ওয়াই বড় সংখ্যা, জেড বড় সংখ্যা, যে যে মান নিবে ওই অনুযায়ী ফলাফল নেবে। সো এখন আমি কি করবো একটু দেখেন, আমি দেখাই। সো মনে করেন আমি একটা ফ্লো চার্ট তৈরি করবো। ফ্লো চার্টটার জন্য আমি ফার্স্টে এখানে লিখলাম শুরু, স্টার্ট, হ্যাঁ স্টার্ট লিখলাম। লেখার পরে আমি কি করব, আমি প্রথমে ইনপুট নিব, এই যে সামান্তরিক ইনপুট, ইনপুট তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, আমি তিনটে সংখ্যা নিয়ে নিলাম। তিনটে সংখ্যা নেওয়ার পরে যে কাজটা করব, আমি একটা শর্ত দিব, ফার্স্ট অফ অল একটা শর্ত দিব। শর্ত কেটা দেয়, এই যেটা শর্ত দেয়, ঠিক আছে। শর্ততে আমি লিখলাম, এই যে এখানে মনে করেন এক্স ওয়াই যেটা, আমি লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই, আমি লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই। এখন একজন ব্যক্তি, ওই যে আমার তিনজন ব্যক্তি ছিল, ঠিক এক্স ওয়াই জেড, তিনজন ব্যক্তি ছিল। এক্স এ একজনে 5 দিছিল, এই যে এম, এম এক্স এ 5 দিছিল, ওয়াই এর 2 দিছিল, জেড এ মনে করেন 1 দিছিল। মনে করেন এম ব্যক্তি কি করছে, এক্স এ 5, ওয়াই এর 2 আর জেড এ 1 ধরছে। তো এখন দেখেন এম এর ক্ষেত্রে আমার শর্তটা কিন্তু ঠিক, আমি লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই অপেক্ষা বড়, এম এটা খুশি হয়ে গেছে। এখন মনে করেন এই যে এন এ কি করছে, এক্স রে 2 ধরছে, ওয়াই রে 5 ধরছে, জেড রে 3 ধরছে। সো এখন দেখেন এই শর্তটা আমি যখন লিখছি এক্স গ্রেটার দেন ওয়াই, তখন এম কিন্তু মাইনে নিছে যে হ্যাঁ এক্স বড় সংখ্যা, কিন্তু ওয়াই এন কিন্তু মানে না, কারণ এন এর ক্ষেত্রে কি আছে, এন ওয়াই রে 5 ধরছে। তো এখানে আমার এই শর্তটার মধ্যে দুইটা উত্তর আসবে, একটা হলো ইয়েস আর একটা কি নো। তো আমি দুটো উত্তর লিখলাম, একটা হলো ইয়েস আর একটা কি নো। যদি ইয়েস লিখি তাহলে 21, তার মানে কি এই 5 বড় সংখ্যা, সে রাজি। আর যদি নো ধরি তাহলে 21। নো মানে দেখেন ওয়াই বড়, নো মানে কেটা বড়, ওয়াই বড়, এই যে ওয়াই বড়, ওয়াই এর মান 5। আর ইয়েস মানে কি এক্স বড়। আমি একটা শর্তের মধ্যে দুইটা একটা ফিক্স দিব। তো মনে করেন এখানে লিখলাম ইয়েস আর নো, লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই। আমি বললাম কি এক্স ওয়াই অপেক্ষা বড়, তখন একজন বিরোধিতা করতেছে যে কি না, এই যে নো বড়, এই যে এন এ বলতেছে যে ওয়াই বড়, আর এম এ বলতেছে এন বড়। তো আমি এনে ইয়েস দিলাম মানে কি এক্স বড়, নো দিলাম মানে কি ওয়াই বড়। এখন দেখেন ইয়েস তে ওয়াই অপেক্ষা এক্স বড় হয়ে গেছে, নো তে এক্স অপেক্ষা ওয়াই বড় হয়ে গেছে। ইয়েস তে ওয়াই অপেক্ষা এক্স বড় হয়ে গেছে, আর নো তে এক্স অপেক্ষা ওয়াই বড় হয়ে গেছে, ওয়াই বড় সংখ্যা হয়ে গেছে। আমি দুইজনের মতামতই রাখলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি যদি এক্স এ বড় করছি, ওয়াই অপেক্ষা এক্স এর জেড এর সাথে বড় করতে হবে না। তো আমি এইখানে ইয়েস এ আই না, আমি এখানে আরেকটা শর্ত দিলাম এক্স গ্রেটার দেন জেড। এখন দেখেন এক্স তো খুশি যে এক্স তো বড়। এখন জেড এ কি করতেছে, আরেকজন ব্যক্তি কি করছে, মনে করেন এই যে এক্স এর মান ধরছে 6, ওয়াই এর মান ধরছে 10, আর জেড এর মান ধরছে 20। আরেকজন ব্যক্তি কি করছে, হ্যাঁ জেড এর মান কত ধরছে, 20 ধরছে, ঠিক আছে। তো মনে করেন এটা হইলো কিউবিক, কিউবিক। এখন ফার্স্ট অফ অল তো যখন এক্স রে আমি ওয়াই অপেক্ষা বড় করছিলাম, তখন তো ইয়েস নোটা উত্তর ছিল খালি এম এবং এন এর মাঝ। এখন এক্স রে যখন আমি ইয়েস দিয়া ওয়াই অপেক্ষা বড় করে নিয়ে আসছি, এদিকে ওয়াই রে বড় করে দিছি, ওর ক্ষেত্রে ওরে খুশি করে ওয়াই রে বড় করে দিছি নোতে, আর ইয়েস তে এক্স এ বড় করে দিছি। এখন এক্স রে তো আমার জেড এর সাথে তুলনা করতে হবে, তখন জেড এর সাথে যখন তুলনা করছি তখন বাধা দিছে কেটা, কিউ। যে বলতেছে না আমি তো মানবো না, কারণ আমি তো
জেড এর মান কত ধরছি? 20 ধরছি। আর এম এ ধরছে কি জেড এর মান এক্স 5 ধরছে। সো আমি তো জেড চেয়ে বড় সংখ্যা চাইতেছি। তো এই ক্ষেত্রে আমি কি করবো? দুইটা শর্ত দিব। একটা হলো নো, আর একটা হলো ইয়েস। ইয়েসতে এক্স বড় সংখ্যা, এক্স 5 নিয়ে খুশি। নোতে এক্স অপেক্ষা জেড বড় সংখ্যা, তাহলে জেড কিউ খুশি। ঠিক আছে, জেড বড় সংখ্যা পাইছি মানে কিউ খুশি। ঠিক আছে, এখন দেখেন আমি এই ক্ষেত্রে যে ইয়েসতে এক্স তে বড় পাইছি ওয়াই অপেক্ষা, এখানে ইয়েসতে এক্স এর জেড অপেক্ষা বড় পাই গেছি, তার মানে আমি জেড এর প্রিন্ট এক্স এ প্রিন্ট করতে পারি। আমি এক্স এ প্রিন্ট করি না, প্রিন্ট এক্স মানে এক্স বড় সংখ্যা আমার প্রিন্ট হয়ে গেছে একটা। ঠিক আছে, একজনের শর্ত ফিল আপ হয়ে গেছে প্রিন্ট এক্স। কিন্তু এখন দেখেন আমি যে এখানে নো দিছিলাম, নোতে কেটা বড় হয়ে গেছিল? এক্স অপেক্ষা ওয়াই বড় হয়ে গেছিল না? এই যে এম এন এর মান ওয়াই 5 ছিল, হ্যাঁ ওয়াই 5 ছিল আর এক্স 5 ছিল। ঠিক আছে, এটা বড় হয়ে গেছে। মনে করেন এন এর মান আমি এখানে যেটা মানে এনে 5 দিছি, তাহলে ন 10 দিই, 10 দিই সমস্যা 10 পেয়ে ধরছে, তাহলে এনে 7 দিই। ঠিক আছে, তো আমার এই শর্তের ক্ষেত্রে যে ওয়াই অপেক্ষা এক্স বড় ধরলাম, তাহলে এই শর্তের ক্ষেত্রে নোতে ওয়াই রে বড় পাইছি, এক্স অপেক্ষা ওয়াই রে বড় পাইছি। তখন ওয়াই রে আমি কার সাথে তুলনা করবো? ওই জেড এর সাথে তুলনা করবো। তো জেড এর সাথে তুলনা করার জন্য আমি আরেকটা কাজ করবো, আরেকটা শর্ত দিব, যে জেড গ্রেটার দেন সরি ওয়াই গ্রেটার দেন জেড। ঠিক আছে, এখন ওয়াই গ্রেটার দেন জেড লিখাতে কে খুশি হয়ে গেছে? এই যে ওয়াই খুশি হয়ে গেছে। সে দেখতেছে যে সে ওয়াই এর মান ধরছিল কত? এই যে কিউ মান ধরছিল কত? 3 ধরছিল জেড এর মান, আর এই 7 ধরছিল ওয়াই এর মান। তো এখানেও তোর আমি এটা এদিক দিয়ে ইয়েস দিব, এদিক দিয়ে নো দিব। এদিক দিয়ে ইয়েস দিছি কারণ আমি চাইতেছি এই দুইটা নোরে একসাথে করতে। ঠিক আছে, আর যার কারণে এটা ইয়েস দিলাম। আপনি এদিক দিয়ে ইয়েস না দিয়ে এসটা এদিকে দিবেন। ঠিক আছে, তাহলে সহজ হবে। তো এখন দেখেন আমি লিখলাম ওয়াই গ্রেটার দেন জেড, ইয়েস তে ওয়াই বড়, নো তে জেড বড়। এস তে ওয়াই বড়, নো তে কেটা বড়? জেড বড়। এদিক দিয়া আমি যখন লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই, তখন নো তে কেটা বড় হয়ে গেছিল? ওয়াই বড় হয়ে গেছিল। আবার এদিক দিয়ে দেখেন ইএস তে ওয়াই বড় হয়ে গেছে, তাহলে দুইটা সংখ্যার মধ্যে ওয়াই রে আমি বড় পাইছি। এদিক দিয়ে নোর নোর মাধ্যমে এক্স অপেক্ষা ওয়াই রে বড় পাইছি, এদিক দিয়ে ইএস এর মাধ্যমে জেড অপেক্ষা ওয়াই রে বড় পাইছি। তাহলে আমি প্রিন্ট করতে পারি জেড ওয়াই, প্রিন্ট ওয়াই, প্রিন্ট ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন একটু এদিকে ফলো করেন, একটু দেখেন এই যে নো, এদিক দিয়েও নো, নো থেকে এটা বড় ওয়াই বড়, সরি নো থেকে এটা বড় জেড বড়। আমি লিখলাম লিখছি ওয়াই গ্রেটার দেন জেড, মানে আমি দেখাইতেছি যে ওয়াই জেড থেকে বড়, ইয়েস তে ওয়াই বড়, নো থেকে এটা বড় জেড বড়। তো ওয়াই অপেক্ষা জেড বড় হইছে। এদিক তো লিখলাম এক্স গ্রেটার দেন জেড, এক্স এ জেড অপেক্ষা বড় লিখছি, ইয়েস তে এক্স বড়, নো থেকে এটা বড় জেড বড়। তো এই দুইটা শর্তের মধ্যেও কিন্তু জেড বড় হইতেছে। এদিক দিয়ে নোতে জেড বড় হয়ে যেতেছে, এদিক দিয়ে নোতে জেড বড় হয়ে গেছে। তার মানে আমি জেড এর বড় সংখ্যা পাইছি, প্রিন্ট করে দিব জেড, প্রিন্ট জেড, প্রিন্টার। ঠিক আছে, আমি দেখেন তিনটার সংখ্যায় কিন্তু বড় পাইছি। আমি এক্স টিও বড় করছি, জেড টিও প্রিন্ট করছি, ওয়াই টিও প্রিন্ট করছি। এখন মনে করেন আমার এই যে এম দারি ব্যক্তি, এম দারি ব্যক্তি কি করছিল? এক্স এর মান ধরছিল 5, ওয়াই এর মান 2, জেড এর মান 1, তার মানে এক্স বড় সংখ্যা। তখন এম দারি ব্যক্তি ফার্স্টে কি করবে? এক্স ওয়াই জেড ইনপুট নেবে, নেওয়ার পরে সে কি করবে? এই শর্তে আসবে, সে দেখবে যে এক্স অপেক্ষা ওয়াই বড়, তো সে তো ওয়াই এর মান এক্স এর মান বড় নিছে, তখন সে আর এদিকে যাবে না, সে এদিকে চলে আসবে। সে কি করবে? এই যে এক্স এর দেখবে ওয়াই জেড এর সাথে তুলনা করবে। তো ইএস তে দেখেন এই যে ইএস তে জেড এর মান এই যে এক্স এর মান কি 5 অপেক্ষা জেড অপেক্ষা বড়, এই যে 1 অপেক্ষা এক্স, এক্স এর মান 5 বড়, তখন সে এই ইএস তে এসে প্রিন্ট করবে এক্স। এখন মনে করেন এই যে এন ব্যক্তি যে জেড ওয়াই এর বড় সংখ্যা ধরছিল, তখন সে ফার্স্টে এখানে আসবে, সে শর্ততে দেখবে যে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। ঠিক আছে, এই শর্ত দেওয়া, তখন সে দেখবে ইএস আছে নো আছে, তখন সে কিন্তু নোতে চলে যাবে, কারণ তার মান তো ওয়াই এর মান বড়, তখন সে নো নিবে। নো মানে কি? এক্স অপেক্ষা ওয়াই বড়। ঠিক আছে, নোতে আসে সে এখানে আসে ওয়াই এর জেড এর সাথে তুলনা দেখবে। এখানেও দেখা যে ওয়াই গ্রেটার দেন জেড, তখন সে কি করবে? ওই ইএস তে চলে যাবে, কারণ তার ওয়ান মান ওয়াই, যে 7 তো বড়, জেড অপেক্ষা বড়, তখন সে ইএস তে চলে যায়, ওয়াই প্রিন্ট করবে, এখানে ফলাফল নেবে। আর এই যে জেডদারি ব্যক্তি, সে কিন্তু প্রথম অপশনে কোনো ফলাফল পাবে না, সে প্রথম এই অপশনে আসবে অথবা এই অপশনে আসবে। আর সে এদিক থেকে দেখবে যে এক্স গ্রেটার দেন জেড, তার কাছে তো জেড এর মান 20 বড়, তখন সে নোতে আসবে, এসে এখানে আসবে। আবার এই শর্ত দেখিয়া এই যে নোতে নোতে যে এই যে জেড এর মান বড় নিয়ে সে আবার দুটো এখানে পাইতেছে, তার মানে দুইটার মধ্যে সে কি জেড কে বড় পাইতেছে, তখন সে এখানে ফলাফল নেবে। এখন তিনটারে শেষ করতে হবে।
শেষ করার জন্য আমি তিনটারে একত্রিত করব। শেষ করার জন্য কি করবো, তিনটারে একটু দেখেন, অ্যাড করবো, অ্যাড করে কি করবো আমি এন্ড করব। শেষ করলাম, ঠিক আছে, আমি কি করলাম, শেষ করলাম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, অনেক পরিশ্রম হইতেছে, ইতিমধ্যে 40 মিনিট হয়ে গেছে। দেখি কতক্ষণ লাগে ক্লাসটা, চেষ্টা করব ক্লাসটা শেষ করতে। সো এখন দেখেন, আমরা এটার একটা অ্যালগরিদম লিখি, একটা অ্যালগরিদম লিখব। হ্যাঁ, সো যদি অ্যালগরিদম লিখতে চাই তাহলে কি করতে হবে আমার, আমি পরে ছোট সংখ্যাটা, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এটার মধ্যে দেখাই দেবো, এটা একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য, এটা বুঝতে পারবেন। ঠিক আছে, অ্যালগরিদম লেখার জন্য আপনারা যে কাজটা করবেন, এটার বাংলায় ব্যাখ্যা করবেন। আমি ফার্স্টে মনে করি ধাপ 1, ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট এক্স ওয়াই জেড নিই, এক্স ওয়াই জেড এর মান নেই। ঠিক আছে, এই যে ধাপ 2, মনে করেন এটা 1, এটা 2। হ্যাঁ, ধাপ 2 ইনপুট হিসেবে এক্স ওয়াই জেড এর মান নিচ্ছি, এক্স ওয়াই জেড এর মান নেই। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ইয়েস অর নো লিখলাম, এই শর্তটা আসলাম। তাহলে এই শর্তটা আমি এখানে এটা 3 নং দিলাম। এখন অ্যালগরিদমটা সহজ করার জন্য আমি চাইলে কিন্তু এটারে এটা শর্ত দেওয়া পরে এটাতে আসতে পারি, পরে এটা শর্ত দিয়ে এটাতে আসতে পারি, অনেকটা বড় হয়ে যাবে। আমি এখানে সরাসরি করে নিব যে ধাপ 3, ধাপ 3 আমি এই শর্তটা লিখবো যে এক্স গ্রেটার দেন ওয়াই এন্ড এক্স গ্রেটার দেন জেড কি সত্য। ঠিক আছে, সত্য মানে এক্স ওয়াই অপেক্ষা বড়, এক্স জেড অপেক্ষা বড়। ঠিক আছে, এটা না নিয়ে, আচ্ছা এটা নেওয়ার দরকার নেই, ভাঙ্গে ভাঙ্গে লিখি, ভাঙ্গে ভাঙ্গে লিখলে সহজ হবে। আমি লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই কি সত্য, উত্তর আসবে কি ইয়েস অর ইয়েস, এটা কিন্তু 3 নং। হ্যাঁ, তো আমি দিলাম হা, হা বা না। হা হলে এটা 3, এটা 4 ধরে, কত ধরে 4, হা হলে 4 নং, না হলে, না হলে এটারে দিলাম 5 নং। আপনার এটারে 5 নং দিতে, এটা 4 নং দিতে পারেন, আপনাদের ইচ্ছে, সমস্যা নেই। না হলে 5 নং এ যাই। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমার ধাপ 3 এর পরে কত, ধাপ 4 না, ধাপ 4 ধরছিলাম করলে এটা, এটার মধ্যে আরেকটা শর্ত আছে, আমি লিখবো ধাপ 4, এক্স গ্রেটার দেন জেড কি সত্য। আবার উত্তর আসবে দুইটা, হা বা না। হা, হা বা না। হা মানে কি, এই যে ইয়েস, না মানে কি নো। তো যদি হা হয় তাহলে এটা 4 ধরছি, এটা 5 ধরছি, এটাতে আমি 6 ধরে নিই, 6। হ্যাঁ, এটাতে 7 ধরে নিই, আর এটাতে 8 ধরে নিই। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো হা হলে ধরেন, মনে করেন হা হলে 6 নং, 6 নং, 6 নং এ যাই। না হলে 7 নং, এই না হলে কোথায় চলে যাব, এই যে দেখেন আমার এই যে আহ, এই যে 5 নং, এই যে 5 নং, এই যে 5 নং। ঠিক আছে, 5 নং এ কিন্তু সত্য দেয় নাই, 3 4 4 পরে 5 নং হবে। ঠিক আছে, তো এই যে দেখেন এটা হা হলে কয় নং এ গেছি, 6 নং এ, না হলে কই যাব 8 নং এ, না হলে 8 নং এ যাই। আচ্ছা, 4 এর পরে ধাপ কি 5 না, লিখলাম ধাপ 5। আচ্ছা, ধাপ 5 আরেকটা সূত্র আছে, y গ্রেটার দেন z, y গ্রেটার দেন z কি সত্য। উত্তর আসবে হা বা না। হা বা
না। হা হলে 5 না, হা হলে 7 নং এ, না হলে 8 নং এ যাবে। এই যে হা হলে এই যে 7 নং, এটা 7 নং, আর না হলে কি 8 নং। লিখবো হা হলে 7 নং, না হলে 8 নং এ চাই। ঠিক আছে, 5। আচ্ছা, এখন দেখেন একটু যে আমার 5 নং এ কি আছে। আমার 5 নং এ কি আছে, এই যে 5 নং এর সূত্র কি শেষ, 5 এর পরে কত নং, 6 নং। এই যে 6 নং ছিল, এই যে 6 নং, 6 নং এর ফলাফল এক্স নিছি। এই যে 5 এর পরে আমি লিখবো ধাপ 6, ধাপ 6 কি বড় সংখ্যা, যে প্রিন্ট এক্স, তার মানে এক্স বড় সংখ্যা, এক্স বড় সংখ্যা। ঠিক আছে, ধাপ 6 এক্স বড় সংখ্যা। 6 এর পরে কত, 7, এদিক দিয়ে লিখি না, ধাপ 7, ধাপ 7, সাথে কি ওয়াই বড় সংখ্যা, মানে ওয়াই এর প্রিন্ট করছি, তাহলে ওয়াই বড় সংখ্যা, বড় সংখ্যা। এরপর হচ্ছে ধাপ 8, ধাপ 8 কোথায়, এই যে 8, 8 মানে কি জেড বড় সংখ্যা, জেড বড় সংখ্যা। ঠিক আছে, এরপরে ধাপ কত, ধাপ 9, এই যে 9 হলো এটা, ধাপ 9 শেষ করি। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। যারা একটু কম বুঝতেছেন এরা একটু ব্যাকে যান, ব্যাকে যায় আবার একটু ভিডিও দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বড় সংখ্যা। ঠিক আছে, এখন যদি আপনাদেরকে বলে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করুন, ছোট সংখ্যা। তো আশা করি আমার একটু পরে ব্যাচ শুরু হয়ে যাবে, স্টুডেন্ট চলে আসবে। সো আমি পুরো টপিকসটা একটা ক্লাসে শেষ করতে পারবো না। তো আজকে যেটুকু শেষ করতে পারি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটা কমেন্ট করে রাখবেন, আর বেল আইকনটা আমাদের ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পেতে পারেন। আমি আরেকটা ক্লাস সেটার উপর সাজাবো, পরের স্টেপে দিয়ে দিব। ওই যে আপনারা ইউটিউবার সামনে যে ভিডিওটা দেখতেছেন, ওইখানে যে একটা চিত্রের মধ্যে আমার একটা পিক দেওয়া আছে, ওই আইডিতে প্রবেশ করুন, প্রবেশ করে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাই দেখবেন যে এই পঞ্চম অধ্যায়ের একটা প্লেলিস্ট আছে। ইতিমধ্যে আমি 3য় অধ্যায় 4র্থ অধ্যায় শেষ করছি, এখানে ভিডিওগুলো দেওয়া আছে খুব সুন্দর সুন্দর। ঠিক আছে, পঞ্চম অধ্যায় এই ক্লাসটা দেখার পরে নেক্সট ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। এখন 3টি সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা নির্ণয় করতে চান তাহলে কি করবেন, সংখ্যা মনে করেন 3টাই, এক্স ওয়াই, একটু কাজ করবেন, কিচ্ছু না। এখানে আমি যে স্টার্ট ইনপুট এক্স ওয়াই জেড নিলাম, এখানে আমি একটু চেঞ্জ করে দেব, এই অ্যাঙ্গেল ব্রেকেটটা চেঞ্জ করে দেব। আমি লিখলাম এক্স ওয়াই অপেক্ষা ছোট। আগে এভাবে যখন ছিল তখন কি লিখছিলাম, এক্স ওয়াই অপেক্ষা বড়। আর এখন প্রশ্নটা মুখে কেমনে বলবো, এক্স ওয়াই অপেক্ষা ছোট, উত্তর হবে হা আর না। যদি হা হয় তাহলে এক্স ছোট সংখ্যা। ঠিক আছে, আর যদি না হয় তাহলে কেটা ছোট সংখ্যা, ওয়াই ছোট সংখ্যা। আগে বলছিলাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, হা হইলে এক্স বড় সংখ্যা, না হইলে ওয়াই বড় সংখ্যা। এখন আপনি বড়তে যাবেন না, আপনি প্রশ্নটা রাখবেন সবসময় ছোটতে, যে এক্স লেস দেন ওয়াই, এক্স ওয়াই অপেক্ষা ছোট, হা হইলে এক্স বড় সংখ্যা, না ছোট সংখ্যা, না হলে ওয়াই ছোট সংখ্যা। তখন এই এক্স এ আবার জেড এর সাথে তুলনা করবেন, এখানে লিখবেন এক্স লেস দেন জেড, তাহলে এক্স জেড অপেক্ষা ছোট, হা হইলে হ্যাঁ জেড অপেক্ষা ছোট এক্স, আর না হইলে এক্স অপেক্ষা জেড ছোট। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপনি এদিকে আসবেন, এই যে 5 নং এ এই নিয়ে লিখবেন যে ওয়াই লেস দেন জেড। যদি হা না হয়, না থেকে এটা জেড ছোট, আর হা থেকে এটা ওয়াই ছোট। একটু দেখেন, আমি 5টা লিখলাম যে এক্স লেস দেন ওয়াই, ইয়েস মানে কি এক্স অপেক্ষা ওয়াই ছোট, তখন এক্স এ জেড এর সাথে তুলনা করলাম, ইয়েস তে ছোট পাইলাম, নো তে জেড তে ছোট পাইলাম। যখন এদিক দিয়ে ইয়েস তে আর এদিক দিয়ে ইয়েস তে ওয়াই অপেক্ষা এক্স এ ছোট পাইছি, আবার এদিক দিয়ে ইয়েস তে জেড অপেক্ষা এক্স এ ছোট পাইছি, যেমন এক্স ছোট সংখ্যা প্রিন্ট এক্স। ক্লিয়ার? আচ্ছা, আবার এদিকে যখন আমি এই তথ্যটা দিচ্ছি যে এক্স লেস দেন ওয়াই, তখন নো যখন উত্তর আসছে তাহলে ওয়াই ছোট সংখ্যা, তখন ওয়াই এর জেড এর সাথে তুলনা করলাম, ওয়াই লেস দেন জেড, তখন নো থেকে এটা জেড ছোট, নো তে হইলো জেড ছোট, সরি নো তে হইলো ওয়াই ছোট, আর ইয়েস থেকে এটা ছোট, সরি নো তে হইলো
যে ওয়াই জেড অপেক্ষা ছোট, উত্তর হলো ইয়েস। ইয়েস মানে কি ওয়াই ছোট, নো মানে কেটা ছোট, জেড ছোট। তো যখন এদিক দিয়ে ইয়েস তে ওয়াই জেড অপেক্ষা ওয়াই এর ছোট পাইছি, আবার এদিক দিয়ে নো তে এক্স অপেক্ষা ওয়াই এর ছোট পাইছি, তখন প্রিন্ট করে দিলাম কি ওয়াই, দুটি সংখ্যা আমাদের ছোট হয়ে গেছে। এদিক দিয়ে নো তে কেটা ছোট, দেখেন জেড ছোট, এদিক দিয়ে নো তে কেটা ছোট, জেড। ঠিক আছে, তাহলে আমি প্রিন্ট করলাম জেড, প্রিন্ট করলাম। জাস্ট সর্বোপরি আপনারা কথা মনে রাখবেন, যদি ছোট সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে জাস্ট ব্র্যাকেটটা চেঞ্জ করে দেবেন। অ্যালগরিদমের ক্ষেত্রে সেম কাজটাই করবেন, এই যে এখানে ব্র্যাকেটটা চেঞ্জ করে দেবেন। এই তিনটে শর্তের মধ্যে যে ব্র্যাকেটটা শেষ করে দেবেন, আর এখানে লিখবেন যে ওয়াই বড় সংখ্যার জায়গাতে লিখবেন ছোট সংখ্যা, ছোট সংখ্যা জেড ছোট সংখ্যা, ছোট সংখ্যা শেষ করে এই যে এক্স কি ছোট না ছোট সংখ্যা, ছোট সংখ্যা। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট এন্ড অ্যালগরিদমটা কিভাবে লিখবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে এরপরে আপনাদের যদি জব প্রস্তুতি যারা নিতেছেন, যারা জব প্রস্তুতি দেবেন, তারা আপনারা ওই এডুবার্স শামিম চ্যানেলটা এই যে ওই চ্যানেলটা একটু ঘুরে আসবেন। এটা আমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ নবম দশম শ্রেণীর অঙ্কগুলো সলভ করা হইতেছে। আশা করি আস্তে আস্তে অষ্টম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো সমাধান হবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। এখন আমরা এটা দেখবো সি প্রোগ্রামটা কেমন তৈরি করবো। আমি এটা মুছে দিই, প্রচারটা রাইখে দিই। ঠিক আছে, আমি তো বড় সংখ্যা সি প্রোগ্রামটা তৈরি করবো। আমি এখানে আগে আমার এটি একটু সংশোধন করে নিই। সংশোধন মানে এরকম ছিল, এই সংশোধন মানে এরকম ছিল, আগেরটা এরকম ছিল, বড় সংখ্যা ছিল নাকি, তো বড় সংখ্যা। আমি জাস্ট একটু সমাধান করবো। সি প্রোগ্রাম গুলো একদম সহজ, ইজিলি, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। পড়াশোনা একদম সহজ যদি আপনি বুঝা করতে পারেন। ঠিক আছে, আর যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে পড়াশোনা আপনার জন্য না। এখন আমি কি করবো, প্রথমে লিখবো হ্যাশ ডট এইচ মেইন ফাংশন রান সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো আমি অবশ্যই দুটো পূর্ণ সংখ্যা দিয়ে করবো, আপনারা চাইলে প্লট দিয়ে করতে পারেন। হ্যাঁ, প্লট দিয়ে করতে পারেন। আচ্ছা, আমি প্লটটা পরবর্তীতে একটা ক্লাসে আমি অবশ্যই প্লটটা বিস্তারিত আলোচনা করবো। একই কথা, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমি ইন্টিজার দিলাম, ইন্টিজার ইনপুট কি কি, এক্স ওয়াই। এখন দেখেন আউটপুট তো আমার তিনটে আসবে, যেহেতু আউটপুট তিনটে আসবে তাহলে আমি আর তিনটাতে তিনটা আউটপুট লিখবো না, যে বড় সংখ্যা এখানে লিখবো না। আমি আগের প্রজেক্টে দেখাই দিচ্ছিলাম সি প্রোগ্রামে যে আউটপুটটা লিখতাম, এখানে আর আউটপুটটা লেখার দরকার নাই। এখন আপনি কি করবেন, পাঁচটা ইনপুট বসাবেন। এই যে স্টার্ট শুরু করে দিছি, এখন ইনপুট বসাবেন। তাহলে প্রিন্ট এন্টার the value of x y z, enter the value of x y z। আমি কি করলাম, x y z এর মান প্রবেশ করলাম। ঠিক আছে, এখন স্ক্যান করব, স্ক্যানে কি আসবে, তিনটা ইনপুট আছে, তিনটা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, তিনটে পার্সেন্ট ডি আসার পরে এখন যে কাজটা করব আমি, এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড। ঠিক আছে, এখন কিন্তু আমি যদি এখানে একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিলে যোগফল চলে আসবে। আমি তো যোগফল বের করতে চাইতেছি না, আমি বের করতেছি তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তো এখানে আমি শর্ত যুক্ত করে দেবো। কম্পিউটারে কি করবো, আমি শর্ত যুক্ত করে দেবো। যদি শর্ত যুক্ত করতে চাই তাহলে আমি লিখবো ইফ, ইফ অর্থ কি, যদি, ইফ যদি এই যে দুইটা শর্ত একসাথে দিবি, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন জেড, দুইটা সংখ্যা একসাথে দিবি, এক্স গ্রেটার দেন ওয়াই এন্ড দুইটা শর্ত যদি দুইটা এন্ড, এক্স গ্রেটার দেন জেড। আমি কিন্তু অ্যালগরিদমের জন্য ভাঙ্গে ভাঙ্গে লিখতে পারতাম, ভাঙ্গে ভাঙ্গে লেখার দরকার না, আমি দুইটা একসাথে দিতে। যদি এক ওয়াই অপেক্ষা এক্স বড় হয়, জেড অপেক্ষা এক্স বড় হয়, তাহলে এক্স এর ফলাফল দাও। শর্তের মাঝে সেমিকোলন হবে না, তাহলে ফলাফল নেব প্রিন্ট এফ, প্রিন্ট এফ যে কোনো একটা পার্সেন্ট দিয়ে আসবে। হ্যাঁ, এন্ড কি, এক্স বড় সংখ্যা, এক্স বড় সংখ্যা। ঠিক আছে, স্ক্যানএপ তো করছি, যে স্ক্যানএপ করে নিচ্ছে এক্স বড় সংখ্যা। এই ফলটা নেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেটটা আবার ক্লোজ করে দিই। ঠিক আছে, এখন দেখেন আমি এক্স এর বড় সংখ্যা মানে কি এক্স ফলাফল নিয়ে নিচ্ছি। এখন যদি আমার ওয়াই বড় সংখ্যা হয় তাহলে এখানে আবার লিখবো ইফ ইলস, ইফ ইলস ওয়াই গ্রেটার দেন
এক্স অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড। যদি ওয়াই এক্স অপেক্ষা ওয়াই বড় হয়, জেড অপেক্ষা ওয়াই বড় হয়, তাহলে আবার প্রিন্ট করব প্রিন্ট এট পার্সেন্ট ডি এন কে এটা বড় সংখ্যা, ওয়াই বড় সংখ্যা। এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা একটু দেখেন, যদি আমার এখানে যে এক্স বড় সংখ্যা যদি হয়, যদি কোনো ব্যবহারকারী এক্স যে বড় সংখ্যা বসাবে, সে ইনপুট দিবে মেইন ফাংশন, প্রিন্টএফ নেবে, স্ক্যানএফ করার পরে ইফ দিয়ে প্রথম শর্তে সে ফলাফল পেয়ে যাবে, শেষ তার কাহিনী। যদি এক্স বড় সংখ্যা না হয় তাহলে সে প্রথম শর্ত দেখে যেহেতু ফলাফল পাবে না, সে স্ক্যানএফ থেকে দ্বিতীয় শর্তে এসে ফলাফল নেবে ওয়াই বড় সংখ্যা। আচ্ছা এখন যদি মনে করেন এক্স এবং ওয়াই যদি কোনোটা বড় না হয়, তাহলে বড় কেটা? জেড। তাহলে কি আমার দরকার আছে যে এটা দেওয়ার, ইফ জেড গ্রেটার দেন এক্স এন্ড জেড গ্রেটার দেন ওয়াই, এটা দেওয়ার দরকার আছে? এটা দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি জানতেছি এক্স এবং ওয়াই বড় সংখ্যা না হলে জেড বড় সংখ্যা মাস্ট বি হবে। তাহলে ইনু সাথে করলে ইলস দিব, ইলস অফ নতুবা যদি ওয়াই বড় সংখ্যা না হয়, হ্যাঁ ইলস নতুবা প্রিন্টএফ, সরি সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, প্রিন্টএফ পার্সেন্ট ডি এন্ড জেড বড় সংখ্যা, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমার এই যে প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা দিছিলাম না, ওইটা এনে ক্লোজ করে দেব, যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শেষে রিটার্ন দিয়ে দেবেন, ঠিক আছে? আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। ক্লিয়ার? বুঝছেন বিষয়টা? আমি আরেকটু বুঝাই। আপনারা কি করবেন, প্রথম স্ক্যানএফ পর্যন্ত দিবেন, দেওয়ার পরে আমার যেহেতু কি করব, এক্স রে দুইটার মধ্যে বড় সংখ্যা যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন জেড, আমি প্রথম শর্তটা এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন জেড, দুইটা শর্ত একসাথে দিলাম, প্রিন্ট নিব এক্স, এই যে প্রিন্ট এক্স। ক্লিয়ার? আচ্ছা এরপর যদি এটা না হয় তাহলে আমি কি করব, এই যে এখানে লিখবো যে এটা তো আমি এক্স লেস দেন এটা ওয়াই ছোট বুঝাইতেছে না, তো এটা না নিয়ে আমি একটু ঘুরাই দেবো, ওয়াই এর সামনে নিয়ে যাই, যে এই শর্তটা এভাবে লিখতে পারি, যখন নো উত্তর আসবে তখন ওয়াই গ্রেটার দেন এক্স লিখতে পারি। ঠিক আছে? আমি এখানে লিখলাম এক্স ওয়াই অপেক্ষা বড়, যদি নো হয় তাহলে কেন বড়, ওয়াই বড়, আমি এটা এইভাবে লিখতে পারি ওয়াই গ্রেটার দেন এক্স। এই শর্তটা এন্ড এই শর্তটা দুটো শর্ত জুড়ে দিলাম, ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই গ্রেটার দেন জেড। যদি হয় তাহলে প্রিন্ট নিব ওয়াই, এই যে প্রিন্ট। আচ্ছা যদি আমার এই শর্ত ফিল আপ না হয়, মানে এক্স আর ওয়াই যদি বড় না হয় তাহলে বড় কেটা? জেড না? তাহলে ইলস নতুবা প্রিন্ট পার্সেন্টেজ এন্ড জেড। ঠিক আছে? আর যদি আপনারা এটার মধ্যে একটা কাহিনী করতে চান, যে মনে করেন যে আমরা একটা কাজ করব, এখানে একটা কাজ করা যেতে পারে যে তিনটি সংখ্যা আমাদের ছোট সংখ্যা, জাস্ট এখানে একটা কাজ করবেন, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা চেঞ্জ না, ছোট সংখ্যা মানে তো অ্যাঙ্গেল ব্র্যাকেট চেঞ্জ, জাস্ট এখানে আপনারা অ্যাঙ্গেল ব্র্যাকেট চেঞ্জ করে দেবেন, ছোট সংখ্যা ওয়াই লেস দেন এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন জেড, মানে কি এক্স ওয়াই অপেক্ষা ছোট, এক্স জেড অপেক্ষা ছোট, যদি জেড অপেক্ষা ছোট হয় তাহলে প্রিন্ট এক্স, আবার যদি ওয়াই জেড এক্স অপেক্ষা ছোট এবং ওয়াই জেড অপেক্ষা ছোট হয় তাহলে প্রিন্ট ওয়াই, নতুবা কি প্রিন্ট। ক্লিয়ার? তো আশা করি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আজকে আমরা আরেকটা টপিক শেষ করি, এটার অ্যালগরিদমও দেখাইছি, এটা রিলেটেড আর কোনো কিছু নাই। আজকে আমরা দেখব যে মনে করেন একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, একটি সংখ্যা জোড় নাকি বিজোড়। ঠিক আছে? আরেকটা টপিকস বাড়াই, এরপরে আমরা আগামী ক্লাসে বিভিন্ন ধারা আছে, এই ধারাগুলো সলভ করে দিব, ফর লুপ, হোয়াইল লুপ ইউজ করে দিব, দেখবেন যে আশা করি আপনাদের বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো মনে করেন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় আমি কেমনে বলবো, এটার জন্য একটু প্রচার করবো, আমি একটু দেখাই। মনে করেন একটা সংখ্যা নিলাম এন, এনটা জোড় হবে না বিজোড় হবে? সো আমি যদি এন এর মান, মনে করেন এন এর মান 5 নিলাম, আরেকটা ক্ষেত্রে এন এর মান নিলাম 6, এখানে এন এর মান জোড় আর এখানে এন এর মান কি বিজোড়, এটা জোড় বিজোড় সংখ্যা প্রুফ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই এন রে 2 দ্বারা ভাগ করতে পারি। এন রে যদি 2 দ্বারা ভাগ করে, দেখেন এন এর মান 5 ধরলাম, 5 রে 2 দ্বারা ভাগ করলে কি থাকে দেখেন তো, 5 ভাগ 2, দুই দোকানে 4, ভাগশেষ 1, তাহলে ভাগশেষ কি 1, তার মানে আমি এটা এই ক্ষেত্রে লিখতে পারি n ভাগ 2 ইজ ইকুয়াল কি 1, যদি n এর মান 5 বসাই তাহলে ইজ ইকুয়াল 1 মানে কি ভাগশেষ 1, তার মানে এটা বিজোড় সংখ্যা। যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, তাহলে এটা কি হবে, বিজোড় সংখ্যা। মানে যে কোনো বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে, আর জোড় সংখ্যারে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, হ্যাঁ ভাগশেষ কি হবে, 0 হবে। আবার যদি মনে করেন যে n এর 2 দ্বারা ভাগ করলাম, এখন n এর মান বসালাম 6, তাহলে কি হইতেছে দেখেন তো আপনার, যে 6 ভাগ 2, 2 রে 6 দ্বারা ভাগ করলে 3 দোকানে 6, ভাগশেষ কত 0, তাহলে আমি এটা লিখতে পারি n মডুলের 2 ইজ ইকুয়াল 0।
যদি n জোড় সংখ্যা হয় তাহলে মান হবে কত, ভাগশেষ হবে 0। আর যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে ভাগশেষ হবে কি 1। আমার বলছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা নির্ণয় করতে হবে। একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, এটা যে কোনো সংখ্যা হইতে পারে। তো এটার ফ্লো চার্টটা কি হবে একটু দেখেন। ফার্স্টে আমি শুরু করব, স্টার্ট, এরপর ইনপুট নিব, ইনপুট n, ইনপুট n, ঠিক আছে। ইনপুট নেওয়ার পরে আমি কি করবো, একটা শর্ত দিব, এই যে শর্তটা, সিদ্ধান্ত দিব। আমি লিখলাম n মডুলেট 2 ইজ ইকুয়াল 0, n মডুলেট 2 ইজ ইকুয়াল 0 মানে কি n রে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0। n মডুলেট 2 ইজ ইকুয়াল 0 মানে n রে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। ইজ ইকুয়াল করতে হবে, একটা উত্তর হবে ইয়েস অর নো, অথবা আপনারা এদিক দিয়ে ইয়েস রাখতে পারেন, এদিক দিয়ে নো রাখতে পারেন। সো এখন দেখেন যদি ইয়েস হয় তাহলে কি সংখ্যাটা জোড়, আর যদি নো হয় তাহলে সংখ্যাটা কি বিজোড়। আবার আপনারা ইচ্ছা করলে শর্ত এভাবে দিতে পারেন যে n মডুলেট 2 ইজ ইকুয়াল 1 মানে n রে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তো এই ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে বিজোড় সংখ্যা, আর যদি নো হয় তাহলে কি সংখ্যা, জোড় সংখ্যা। আপনার শর্ত এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, একই কথা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখেন যদি ইয়েস হয় তাহলে আমি কি করব, এটা জোড় সংখ্যা নাকি, যদি সংখ্যাটা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে জোড় সংখ্যা, তাহলে লিখবো প্রিন্ট, বড় করে লিখি, প্রিন্ট ইভেন নাম্বার, প্রিন্ট ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আর যদি নো হয় তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে হবে প্রিন্ট অড নাম্বার, অড মানে বিজোড় সংখ্যা, প্রিন্ট অড নাম্বার। এরপরে দুইটারে কি করব, আমি সংযোগ করব, ইন্ড করব, ঠিক আছে, সংযোগ করবো এন্ড ইন্ড করবো। এই ক্ষেত্রে ঠিক এই শর্তটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে সেম কাজটা এখানে করতে পারেন। এটা যদি ইউজ করতে চান, স্টার্ট করে দেখি, স্টার্ট, ইনপুট এন্ড, এরপর শর্ত দিতে পারেন এন্ড মডুলেট 2 ইজ ইকুয়াল 1 দিতে পারেন। মনে করেন ইয়েস, ইয়েসই দিলাম, সমস্যা নেই, তারপরে নো দিলাম। তো ইয়েস মানে কি, n মডুলেট 2 ইজ ইকুয়াল 1 মানে কি, এটা বিজোড় সংখ্যা, n রে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হলে কি বিজোড় সংখ্যা, তাহলে এনে লিখবেন প্রিন্ট ইভেন নাম্বার, সরি অড নাম্বার, অড নাম্বার, এদিকে লিখবেন ইভেন নাম্বার, ঠিক আছে। এরপরে আপনার সমাপ্ত করে দিবেন, বুঝছেন কথা, একদম ইজি কিন্তু, ঠিক আছে। এখন যদি মনে করেন যে এটার উপরে একটা সি প্রোগ্রাম আছে, আমি এটাই ধরে নিই, হ্যাঁ আমি এটা ধরে নিই, যদি সি প্রোগ্রাম আসে তাহলে কি লিখবেন, হ্যাশ ডট এইচ মেইন ফাংশন রান সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার দিলাম, ইন্টিজার দেওয়ার পরে ইনপুট কেটে এন, আউটপুট তো দুটো ইভেন এন্ড অড বের করবো, তাহলে আউটপুট দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এরপরে প্রিন্টের, প্রিন্টের এই যে ইনপুট করবো, এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান প্রবেশ করানো হলো। এরপরে স্ক্যান করব, স্ক্যান এর পার্সেন্টেজ এন কি, এই যে দেখেন আমি যেহেতু একটা ইনপুট সে একটা পার্সেন্টেজ দিছি এন্ড এন দিছি, ঠিক আছে, পার্সেন্টেজ অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিবেন এন্ড, ঠিক আছে। এখন আমি একটা শর্ত দিব, যেহেতু এর যে শর্ত আছে আমি লিখবো ইফ, ইফ যদি হ্যাঁ এন মডুলেট 2 ইজ ইকুয়াল 0 হয়, শর্তের ক্ষেত্রে কখনো কি করবেন না, সেমিকোলন ব্যবহার করবেন না, যদি হয় এটা হয় তাহলে যে প্রিন্টএফ পার্সেন্ট ডি কি নাম্বার, ইভেন নাম্বার, জোড় সংখ্যা, ইভেন নাম্বার, ঠিক আছে। এই যে
ফলাফলের জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। প্রত্যেকটা ফলাফল, দুইটা ফলাফল হলে দুইটা, প্রত্যেকটা ফল এক একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিবে। যদি এটা না হয় তাহলে ইলস, নতুবা। যদি জোড় না হয় তাহলে সংখ্যাটা বিজোড়, তাহলে প্রিন্টএফ এটার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট, এফ পার্সেন্ট ডি অ্যান্ড অড নাম্বার। ঠিক আছে, এই যে শেষ। এখন আমি এনে কি দিয়ে দিব, রিটার্ন বা গেটস দিয়ে দিব। হ্যাঁ, আবার এই যে এটা এই প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে শুরু করছিলাম, এই যে ক্লোজ করে দিলাম। এটা কিন্তু এটার কারণে, এই যে এটা কিন্তু এটার কারণে, আবার এটা এটার কারণে। এটা শুরু করছে, এটা ক্লোজ করছে, এটা শুরু করছে, এটা ক্লোজ করছে, এটা শুরু করছে, এটা ক্লোজ করছে। এখানে দিয়ে দিব রিটার্ন। ঠিক আছে, এটা। সো দেখেন, আশা করি আহামরি কিচ্ছু না, একদম ইজিলি সমাধান করা যায়। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আহ, বন্ধুরা বা ভাইয়েরা বোনেরা, এখানে আরো কয়েকটা টপিকস আছে। এটা হলো আপনার একে আপনার লিপ ইয়ার বছর পাই কিনা। ঠিক আছে, আচ্ছা, লিপ ইয়ার বছরটা চাইলে আমরা দেখতে পারি, একটি বছর অধিবর্ষ কি। ঠিক আছে, তো থাক, আজকে এই পর্যন্ত রাখি। 1 ঘন্টার মতো ভিডিওটা হয়ে গেছে। আমরা পরের ক্লাসটাতে লিপ ইয়ার, সেন্টিগ্রেড, ফারেনহাইট, এরপরে এই যে ধারাগুলো আছে না, যে 1+2+3++, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা লাগবে, যাতে আপনারা বুঝতে পারেন। সো এটা নিয়ে আমরা আগামী একটা ক্লাসের চেষ্টা করবো পুরো অধ্যায়টা শেষ করে দিতে। এরপরে বোর্ড প্রশ্নগুলো আস্তে আস্তে সলভ করে দেবো। আপনারা চ্যানেলটার সাথে থাকবেন, শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করেন, যাতে পরিশ্রমটা সফল হয়। সবাইকে বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আপনাদের ক্লাসমেটদের কাছে পৌঁছায় দেন, যাতে সবাই একটা আইসিটিতে একটা ভালো নলেজ নিয়ে ভালো কিছু করতে পারে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।